আমি অভিষেক মান্নাদা। আমি তোমাদের চ্যাপ্টার 4-এর বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদের অভিযোজন সংক্রান্ত অংশগুলি পড়াচ্ছিলাম। আগের ক্লাসে আমি সুন্দরী গাছের অভিযোজন বা আরও ভালো করে বললে, আরও ব্রড সেন্সে বললে, হ্যালোফাইটিক অ্যাডাপ্টেশন, মানে যেসব উদ্ভিদ লবণাক্ত মাটিতে জন্মায় তাদের অভিযোজন সম্পর্কে বলেছে। আজকে এর ঠিক পরে যেটি রয়েছে তোমাদের বইতে, উটের অভিযোজন, এখানেও আমি একটু ব্রডভাবে আর একটু ডিটেলসে যারা মরু অঞ্চলের প্রাণী বা ডেজার্ট অ্যানিমেল তাদের সামগ্রিক যে অভিযোজন সেটা সম্পর্কে বলবো। তো প্রথমে ডেজার্ট অ্যাডাপ্টেশন বা এই ব্যাপারটি কি এক কথা আমরা জেনে নিই। এই যে ডেজার্ট বা মরু অঞ্চলে যে সমস্ত প্রাণীগুলি থাকে তারা সেই অঞ্চলের যে প্রতিকূলতা সেগুলোকে কাটাবার জন্য, যেমন ধরো জলের অভাব প্রচণ্ড, তারপরে অনেক সময় দেখা যায় যে বালির ঝড় ওঠে, বা প্রচণ্ড তাপ, বা বিভিন্ন রকমের শত্রু প্রাণী, সেইগুলোকে দূর করার জন্য তাদের মধ্যে বিভিন্ন রকম অ্যাডাপ্টেশন দেখা যায়। সেইগুলোই আমরা এখন আলোচনা করব। তো প্রথমেই সবথেকে পরিচিত মরু প্রাণী, যেটি আমাদের এই শব্দটি বললে, মরু প্রাণী বললে যে প্রাণীটির কথা আমাদের মাথায় আসে তার ছবি তোমরা দেখতে পাচ্ছ, উট। তো প্রথমে তার কিছু অ্যাডাপ্টেশন আমরা একটু জেনে নিই। বা এই জাতীয় প্রাণী, শুধু উট নয়, আমি আগেই বলেছি সামগ্রিকভাবে আমি বলবো। তো এই জাতীয় প্রাণী তাদের কিছু অ্যাডাপ্টেশন জেনে নিই। যেমন এই সমস্ত প্রাণীগুলো যারা মরু অঞ্চলে থাকে, স্তন্যপায়ী প্রাণীদেরই ধরো, তাদের ত্বকে ঘর্মগ্রন্থি খুব কম থাকে বা প্রায় থাকে না। হ্যাঁ, কারণ তাদের চেষ্টা থাকে যে যাতে করে বাষ্পীভবনটা আটকানো যায়, যাতে করে জলের অপচয় না হয়। তো এই ঘর্মগ্রন্থি না থাকার জন্য তাদের দেহ থেকে জলের নির্গমনও কম হয়। তারপর উটের কুঁজের কথা আমরা জানি। কুঁজের মধ্যে থাকা চর্বি তার বিপাক্রিয়া কিন্তু দেহের প্রয়োজনীয় জলের চাহিদা মেটায়। বিজ্ঞানীরা বলেন যে 1 গ্রাম চর্বি থেকে প্রায় 1 গ্রাম জল উৎপন্ন হয়। এরপর এইগুলো হচ্ছে যে জল সংরক্ষণের জন্য। এবার ধরো অনেক মরু অঞ্চলের প্রাণীর পায়ের নিচে পুরু প্যাড থাকে, যার ফলে তাদের গরমে বালির মধ্যে হাঁটতে কোনো অসুবিধা হয় না। যেমন ধরো উট পাখির ক্ষেত্রে পায়ের নিচে মাংসল প্যাড থাকে, তার ফলে তারা কিন্তু মাংসল প্যাড থাকে এবং শক্ত পুরু একটা চামড়ার আবরণও থাকে, যার জন্য তারা খুব উষ্ণ বায়ু তার উপর দিয়েও কিন্তু জোরে দৌড়াতে পারে। উট পাখি জানো যে উঠতে পারে না, এরা খুব জোরে দৌড়াতে পারে এই শক্ত পুরু চামড়ার আবরণ থাকার জন্য। তারপরে মরু অঞ্চলের অনেক প্রাণীর নাসারন্ধ্র দেখা গেছে ঊর্ধ্বমুখী। হ্যাঁ, যেমন সাপের ক্ষেত্রে নাসারন্ধ্রে ক্ষুদ্র ছিদ্র থাকে, একদম ক্ষুদ্র ছিদ্র থাকে। আর উটের ক্ষেত্রে নাসারন্ধ্রটা ঢাকনা দিয়ে খোলা বন্ধ করতে পারে। উটের চোখের যে উপপল্লব সেগুলো খুব বড় এবং মানে উপপল্লবে বড় আর ঘন রোম থাকে। তার ফলে কি হয়, বালির যদি ঝড় ওঠে সেগুলো কিন্তু সহজে চোখের মধ্যে ঢুকতে পারে না। এমনকি উটের যে কর্ণছিদ্র সেখানেও বড় এবং ঘন লোম উপস্থিত থাকে, বা সেই কর্ণছিদ্রটা ওই লোমগুলোতে ঢাকা থাকে, যাতে বালি ঝড়ের থেকে তারা সুরক্ষিত থাকে। তো আমরা বেশ কিছু অভিযোজনের কথা জানলাম, যেটা মূলত এই স্তন্যপায়ী উট বা এই ধরনের স্তন্যপায়ী প্রাণীর কথা। এবারে নেক্সট আমরা আরও কিছু অভিযোজনের কথা জানি। যেমন ধরো কিছু সরীসৃপ, যেমন অস্ট্রেলিয়ায় পাওয়া যায় কাঁটাযুক্ত গিরগিটি, স্পাইনি লিজার্ড বলে যেগুলোকে, বা তার সায়েন্টিফিক নাম মোলোখরিদাস। তাদের ত্বকে হাইড্রোস্কোপিক গ্ল্যান্ড থাকে, যার সাহায্যে তারা কি করে,
আর্দ্র বা শিশির ভেজা বালি থেকে জল শুষে নিতে পারে, মানে একটু জল যাতে অপচয় না হয়, সেই জন্য কিন্তু এই ব্যবস্থা রয়েছে তাদের। তারপরে মরু সরীসৃপ, হ্যাঁ, যাদের সায়েন্টিফিক নাম হচ্ছে ইউরোমাস্ট্রিস এসপি, এরা কিন্তু বৃহদন্তের মধ্যে জল সংরক্ষণ করে রাখতে পারে। তারপর হর্নটড, যেটাকে ফ্যারিনোসোমা বলে, তাদের দেহে কাঁটা থাকে, তার ফলে তারা কিন্তু শত্রুর হাত থেকে সহজে আত্মরক্ষা করতে পারে। তো এই হচ্ছে আরো কয়েকটা অভিযোজন বললাম। এরপরে তোমরা যে প্রাণীটিকে ছবি দেখতে পাচ্ছ, এই প্রাণীটির নাম হচ্ছে ক্যাঙ্গারু র্যাট। কারণ এদের বৈশিষ্ট্য দেখো ক্যাঙ্গারু প্রাণীটির মতো, মানে হাতগুলি দেখো ছোট কিন্তু পাটি বড়, এবং এরা ক্যাঙ্গারু যেমনভাবে দাঁড়ায় বা হাঁটাচলা করে সেরকমভাবে হাঁটাচলা করে, যদিও এরা ইঁদুর কিন্তু। আচ্ছা, তো এরকম কিছু প্রাণীর বৈশিষ্ট্য দেখে নি। মরু খরগোশ বা এই ক্যাঙ্গারু র্যাট যেটার কথা তোমাদেরকে বললাম, বা পকেট মাউস, এই ধরনের কিছু প্রাণী শুষ্ক বীজ, সবজি এগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করে, এবং তার থেকে তারা প্রয়োজনীয় জল যেটা দেহের জন্য লাগবে সেটা প্রায় 90% জল এখান থেকে তারা সংগ্রহ করে নেয়। জলের এত অভাব, তো ওই জন্য এরা আলাদাভাবে আর এদের জলপান করার প্রয়োজন হয় না, ওই খাবার থেকেই ওরা জল সংগ্রহ করে নেয়। এবং যেটা জল দরকার সেটা হচ্ছে বিপাকের মাধ্যমে ওগুলো উৎপন্ন হয়ে যায়, বিপাকীয় জল আর কি। এরপর এগুলো তাহলে এটা হচ্ছে জল সংরক্ষণের জন্য। আর একটা এরকম বৈশিষ্ট্য হচ্ছে যে দেহের আর্দ্রতা বজায় রাখার জন্য এই সমস্ত প্রাণীরা বেশিরভাগই দিনের বেলা কিন্তু গর্তের মধ্যে থাকে, যাতে করে জল এক্সেস জল শরীর থেকে না বেরিয়ে যায়। এরকম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই অঞ্চলের যে প্রাণীগুলো তাদের মূত্র খুব গাঢ় হয়, এদের দেখা গেছে হেনলির লুপটা অনেক বেশি দীর্ঘ, এবং মূত্র গাঢ় হওয়ার জন্য কী হয়, মূত্রে জলের পরিমাণ কম থাকে, এমনকি এদের যে মল সেটাও অনেক বেশি কঠিন, এরকম দেখা গেছে। এরপরে যে প্রাণীটি তোমরা দেখতে পাচ্ছ, দেখো তোমরা খুব ভালো করে চেনো, সেটি হচ্ছে র্যাটেল স্নেক। তো এরকম কিছু প্রাণীর এবার বৈশিষ্ট্য দেখে নিই। এই ধরনের প্রাণীগুলি প্রচণ্ড গরমের জন্য এরা কিন্তু গর্তের মধ্যেই বেশিরভাগ সময় লুকিয়ে থাকে এবং আত্মরক্ষা করে, যাতে করে মানে এই অভিযানটা কিসের জন্য, যাতে করে প্রচণ্ড তাপ থেকে তারা বাঁচতে পারে এইটা। হ্যাঁ, তারপরে এই যে সাপ জাতীয় প্রাণী দেখছো, তাদের কর্ণছিদ্রে অনেক বড় বড় আঁশ থাকতে পারে, যাতে করে বালির যদি ঝড় ওঠে সেখান থেকে তারা রক্ষা পেতে পারে। তারপরে ধরো এই যে সাপ বা আরও কিছু সন্ধিপদ প্রাণী আছে যাদের কিন্তু মারাত্মক রকমের বিষ থাকে, হ্যাঁ, যেগুলো তাদের আত্মরক্ষায় খুবই সাহায্য করে। যেমন ধরো যে র্যাটেল স্নেক বা হেলোডার্মা নামক একটা গিরগিটির, ট্যারেন্টুলা মাকড়সা, এগুলো এই প্রসঙ্গে বলা যেতে পারে। তারপর ধরো টিফলোপ বলে একরকম সাপ এই মরুভূমি অঞ্চলে পাওয়া যায়, যাদের চোখ দুটো খুব ছোট এবং হেড শিল্ড দিয়ে ঢাকা থাকে, যাতে করে যদি বালির ঝড় যদি ওঠে তাহলে কিন্তু যাতে রক্ষা পায়, এই কারণে। এরপর যে প্রাণীটা থেকে দেখতে পাচ্ছ সেটি হচ্ছে কাঁকড়া বিছা। তো এরকম আরও কিছু প্রাণীর বৈশিষ্ট্য আমরা দেখি, মানে এই যে ধরো কাঁকড়া বিছা বা এই ধরনের যারা সন্ধিপদী প্রাণী, বা ধরো পতঙ্গ শ্রেণীর প্রাণী, হ্যাঁ, যারা যে সমস্ত পতঙ্গ এখানে থাকে সেই সমস্ত পতঙ্গ প্রাণীদের দেহে জল আটকাবার জন্য মোমের আবরণ থাকে, যাতে করে তাদের দেহ থেকে জল বেরিয়ে না যায়। তারপর ধরো আত্মরক্ষার জন্য অনেক সময় দেখা যায় এই ধরনের প্রাণীর যে দেহ অনেক সময় ধূসর হয়, যাতে সহজে এটা বালির সাথে মিশে যেতে পারে। হ্যাঁ, আবার এটা হচ্ছে তাহলে আত্মরক্ষার জন্য অভিযোজন। আবার ধরো কোয়ালা বলে যে প্রাণীটি আছে সেটি নিজের হাত বা পায়ের মধ্যে নিজেরই থুতু ছেটায়, এর মাধ্যমে তারা দেহকে ঠান্ডা রাখে। তার মানে দেখো এখানে খুব গরম থেকে বাঁচার জন্য তাদের কিন্তু এটা
একটা আচরণগত অভিযোজন দেখা যাচ্ছে। আবার কিছু কিছু মরু অঞ্চলের প্রাণীদের দেহ থেকে খুব উৎকট গন্ধ বেরোয়, যার মাধ্যমে কিন্তু তারা শত্রু প্রাণী থেকে রক্ষা পায়, মানে শত্রুরা তাদের কাছে আর ঘেঁষে না। তারপর ধরো হর্ন টড বা হর্ন লিজার্ড, এদের ত্বকের মধ্যে খুব শক্ত কাঁটা থাকে, কাঁটা কাঁটা মতো ত্বক, তার ফলেও কিন্তু তারা শত্রু প্রাণীর থেকে রক্ষা পায়। তাহলে এখানে আমরা মরু অঞ্চলের প্রাণীদের অভিযোজনগুলি জানলাম। বিভিন্ন রকম যে প্রাণীগুলি রয়েছে যারা মরুজ পরিবেশে বসবাস করে এবং বেঁচে থাকে, তাদের অভিযোজনগুলি আমরা এখানে জানতে পারলাম। এই প্রসঙ্গে উটের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অভিযোজন আরেকবার আমি একটু মনে করে দিচ্ছি, যেটা হচ্ছে উটের আরবিসি নিয়ে। উটের যে আরবিসি বা লোহিত কণিকা, সেটা কিন্তু আকারে অন্যান্য তুলনামূলকভাবে অন্যান্য প্রাণীদের থেকে আকারে একটু বড়, ডিম্বাকার এবং নিউক্লিয়াস যুক্ত। এই যে আরবিসি, সেখানে কিন্তু এই আরবিসিটা কী করে, যে জলের যে নিরুদন বা ডিহাইড্রেশন সেটাকে কমাতে পারে। হ্যাঁ, মানে যখন উট প্রয়োজনের যখন জল কোনো একটা জায়গাতে, মরু অঞ্চলে সব জায়গাতে জল থাকে না, কোনো একটা জায়গাতে যখন জলের সন্ধান পায়, তখন একসঙ্গে অনেকটা পরিমাণ জল উট কিন্তু খেয়ে নিতে পারে। কিন্তু তার জন্য তাদের কোনো মানে শারীরিক সমস্যা দেখা যায় না, এমনকি তাদের যে আরবিসি সেই জলটা কিন্তু স্টোর করে রাখতে পারে, যেটা কিন্তু অন্য প্রাণীদের ক্ষেত্রে হয়তো অতটা সম্ভব হয় না। মানে আরবিসির যে এক্সপ্যানশন রেট, সেটা কিন্তু অন্য প্রাণীদের থেকে অনেক বেশি। তো আজ আমরা তাহলে বিভিন্ন মরু প্রাণীদের অভিযোজন সম্পর্কে জানলাম। এরপরের ক্লাসে অন্য একটি টপিক সম্পর্কে আমরা আলোচনা করব।